অনেকেই মনে করে যে টাকা নিয়ে ভাবতে পারা বা টাকা ম্যানেজ করতে পারার স্কিলটা মনে হয় অ্যাকাউন্টিং এর একটা স্কিল বা ফাইন্যান্সের একটা স্কিল। এবং এটা কেন মনে হয় এটা আমি বুঝি, যেহেতু অ্যাকাউন্টিং ফাইন্যান্স এই ব্যাপারগুলো নাম্বার নিয়ে ডিল করে এবং টাকাও যেহেতু দিন শেষে একটা নাম্বার, এই কারণে এটা আমাদের মনে হওয়া স্বাভাবিক যে যিনি অ্যাকাউন্টেন্ট বা যিনি ফাইন্যান্স এক্সপার্ট সে মনে হয় টাকা ভালো বুঝে। হাউএভার এটা কিন্তু পুরোই একটা ভুল ধারণা। দুনিয়ায় খুব বেশি অ্যাকাউন্টেন্ট নাই যারা বিলিয়নিয়ার, দুনিয়ায় এরকমও অ্যাকাউন্টেন্ট খুব বেশি নাই আমার ধারণা যারা মিলিয়নিয়ার। টাকা ম্যানেজমেন্টের কনসেপ্টটা পুরোপুরি সাইকোলজিক্যাল, একদম 100% সাইকোলজিক্যাল। এর মধ্যে লজিকের বা এর মধ্যে নাম্বারের বা এর মধ্যে ম্যাথমেটিক্সের কোনো ভূমিকা আছে বলে আমার মনে হয় না। আপনার মন এবং আপনার ব্রেন, সো আপনার ইমোশন এবং আপনার লজিক, এই দুইটার উপরে যদি আপনার ভালো কন্ট্রোল থাকে আপনার মানি ম্যানেজমেন্ট ভালো হবে। এই দুইটার উপরে যদি আপনার ভালো কন্ট্রোল না থাকে তাহলে আপনি অঙ্কের বাদশা হইলেও আপনি বড়লোক হইতে পারবেন না, আপনার টাকা পয়সা ম্যানেজমেন্ট স্কিল ভালো হবে না। আজকে আমরা মানি সাইকোলজি নিয়ে কথা বলবো। একটু ভারী কি টপিক, বাট খুব সিরিয়াস একটা টপিক এবং এই টপিকটা আপনাদের অনেক কাজে লাগবে বলে আমি বিশ্বাস করি। আজকে আমরা বোঝার চেষ্টা করব কিভাবে মানি সাইকোলজি এইটা ডিসাইড করে আপনি কত বড় লোক হবেন, আপনার নেটওয়ার্থ ইভেন্চুয়ালি কত হবে। চলুন শুরু করা যাক। বিহেভিয়ারাল ফাইন্যান্স বলে একটা ব্যাপার আছে এবং বিহেভিয়ারাল ফাইন্যান্সের প্রথম শর্তই হইল এটা স্বীকার করে নেওয়া যে টাকা পয়সার ব্যাপার যখন আসে তখন আমরা ইমোশনালি ডিসিশন নেই, আমরা লজিক্যালি ডিসিশন নেই না। আপনি দেখেন বেশিরভাগ মানুষ কখন বিটকয়েন কিনে বা বেশিরভাগ মানুষ কখন বিটকয়েন নিয়ে কথাবার্তা বলে, বিটকয়েন নিয়ে নিউজ আমরা কখন হইতে দেখি? যখন বিটকয়েনের দাম $90,000 হয়, যখন বিটকয়েনের দাম $1,00,000 হয়, যখন বিটকয়েনের দাম $80,000, বিটকয়েনের দাম যখন বাড়তে থাকে তখন। বিটকয়েন যদি আপনার একটু এলিয়েন মনে হয় তাহলে আপনি জিনিসটা গোল্ডের প্রাইস দিয়ে কম্পেয়ার করতে পারেন। আপনি চিন্তা করেন গোল্ড নিয়ে নিউজ কখন হয়? বাংলাদেশে যখন আমরা খবর দেখি গোল্ড নিয়ে খবর কখন হয়? গোল্ড নিয়ে খবর শুধুমাত্র তখনই হয় যখন গোল্ডের দাম বাড়ে, যে গোল্ডের ভরি নির্ধারণ করা হয়েছে এত টাকা, গোল্ডের ভরি নির্ধারণ করা হয়েছে অত টাকা। হাউএভার আপনি চিন্তা করুন লজিক্যালি যদি আমরা ভাবি, এবং বেশিরভাগ মানুষ গোল্ড কিনে বা বেশিরভাগ মানুষ বিটকয়েন কিনে বা বেশিরভাগ মানুষ স্টক কিনে তখনই যখন এগুলোর দাম বাড়তেছে, তারা নিউজে দেখতেছে দাম বাড়তেছে, তারা খবরে দেখতেছে দাম বাড়তেছে। হাউএভার আমরা যদি লজিক্যালি চিন্তা করি আমরা জানি যে যখন কোনো একটা কিছুর দাম বাড়তেছে তখন ওটা কেনার থেকে যখন ওটার দাম কমতেছে বা যখন ওটার দাম অলরেডি অনেক কম তখন কেনা ভালো, এবং তারপরে এটা রাইড করা, এই যে ওয়েভটা আস্তে আস্তে যে বাড়তেছে এই ব্যাপারটা রাইড করতে পারা ভালো। এটা আমাদের লজিক্যাল ব্রেন বুঝে, বাট আমাদের ইমোশনাল ব্রেন কখনোই বুঝে না। এবং এই কারণে 80% মানুষ যখন কোনো কিছুর দাম বাড়ে বা যখন কোনো কিছু হাইপে চলে তখন ওইটার উপরে ইনভেস্ট করে, যখন তাদের আসলে করা উচিত এটা যখন নিচের দিকে আসে বা এটার উপরে যখন কোনো হাইপ নাই তখন। এবং সেম জিনিস উল্টা ভাবেও কিন্তু হয়। একটা জিনিস হয়তো আপনার এখন বিক্রি করে দেওয়া উচিত, হাউএভার আপনি ইগোর কারণে বা আপনি অ্যান্টি হাইপের কারণে বা আপনি ইমোশনের কারণে ওটা বিক্রি করতেছেন না। এরকম অনেক মানুষ আছে যারা একটা স্টক কিনেছে এবং তারপরে ধরেন 100 টাকায় তারা ওই স্টকটা কিনেছে, ওই স্টকটার দাম 80 টাকা হয়েছে। হাউএভার তার একটা বায়াস আছে, যেহেতু সে ওইটা কিনছে অলরেডি, সে বুঝতে পারতেছে না যে না এটা আসলে 70 টাকা হবে, তারপর এটা 60 টাকা হবে, তারপর এটা শেষ হয়ে যাবে। সে একটা হোপ করে ইমোশন দিয়ে সে ভাবতেছে না এটা আবার 200 টাকা হবে বা এটা আবার 150 টাকা হবে, যদিও আসলে লজিক দিয়ে বোঝা যাচ্ছে এটা কখনো হবে না। এইভাবেও অনেক মানুষ টাকা লস করে জাস্ট বিক্রি না করে। এই কাজগুলোর কোনো লজিক নেই, এগুলো সব ইমোশনাল জিনিস এবং এই ব্যাপারটা আমাদের বুঝতে পারা জরুরি যে মানি ইজ অ্যান ইমোশনাল কনসেপ্ট। এই ভিডিওর স্পন্সর ট্যাপ সেন্ড, যেটা নন রেসিডেন্সিয়াল বাংলাদেশিদের জন্য বাংলাদেশে টাকা পাঠানোর একটা অ্যাপ এবং এটার iOS অ্যান্ড্রয়েড দুইটা ভার্সনই আছে। ট্যাপ সেন্ড ব্যবহার করে যদি আপনি দেশে টাকা পাঠান তাহলে আমার মতে সুবিধা হলো 5টা। 1 নম্বর সুবিধা, জিরো ফি অন ট্রান্সফার। টাকা পাঠাইতে বা যিনি টাকা রিসিভ করবে তার টাকা রিসিভ করতে কোনো এক্সট্রা টাকা পয়সা খরচ হচ্ছে না। 2 নম্বর, খুবই ভালো এক্সচেঞ্জ রেট। আপনি আজকে যদি $1 পাঠান তাহলে $1 সমমূল্যের যত বিডিটি হয় ওইটা হাইয়েস্ট রেটটাই আসলে আপনি পাবেন যদি আপনি ট্যাপ সেন্ড ব্যবহার করেন। 3 নম্বর, এগেইন একটা বড় বেনিফিট বলে আমার মনে হয়, সেটা হলো ফ্লেক্সিবল পেমেন্ট মেথড। আপনি যাকে টাকা পাঠাচ্ছেন তার বিকাশে, তার নগদে, পিন ব্যবহার করে সে বিভিন্ন ব্যাংক থেকে তুলতে পারবে তার ব্যাংক অ্যাকাউন্টে। এমন কোনো উপায় নেই যে উপায় আপনি তাকে টাকা পাঠাতে পারতেছেন না। তার টাকাটা উত্তোলন করার জন্য, উইথড্র করার জন্য কোনো এক্সট্রা এফোর্ট দিতে হইতেছে না, যেটা আমার মনে হয় একটা বড় বেনিফিট। 4 নম্বর বেনিফিট, কুইক ট্রান্সফার স্পিড। টাকা পাঠানোর পরে আপনি টাকা পাইছেন, টাকা কি আপনার কাছে গেছে, ওই যে ঝামেলাটা, ওই যে পিরিয়ডটা, এই দোদুল্যমান পিরিয়ডটা যত কম থাকে ততই আসলে ভালো হয়। এবং ট্যাপ সেন্ড আপনি যখন ইউজ করেন তখন এই দোদুল্যমান পিরিয়ডটা আসলে বেশ কম থাকে। ইউকে, ইউএসএ, কানাডা, ইউরোপ, ইউএই এবং অস্ট্রেলিয়া, এই 6 জায়গায় এই মুহূর্তে ট্যাপ সেন্ড অ্যাভেলেবল। আপনি যদি ডেসক্রিপশনে বা কমেন্টে কোথাও লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্কটা ব্যবহার করেন তাহলে আপনি ট্যাপ সেন্ড ব্যবহার করে বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন। এবং টাকা পাঠানোর সময় আপনি যদি কেএফ কুপনটা ব্যবহার করেন তাহলে একটা এক্সট্রা বেনিফিট আছে। বেনিফিটটা হলো আপনি যা পাঠাবেন তার সাথে 10 ক্রেডিট যুক্ত হয়ে যাবে। সো আপনি যদি $100 পাঠান তাহলে যিনি রিসিভ করতেছে সে $110 পাবে। আপনি যদি 100 ক্যানাডিয়ান ডলার পাঠান তাহলে সে 100, বা আপনি যদি 100 ইউরো পাঠান সে 110 ইউরো পাবে। বুঝতে পারতেছেন? শুধুমাত্র দিরহামের ক্ষেত্রে যদি আপনি 100 দিরহাম পাঠান তাহলে
যিনি রিসিভ করতেছে সে 150 দিরহাম পাবে। সব বিস্তারিত উপরে নিচে দেওয়া থাকবে, চলেন আমরা ভিডিওতে ফেরত যাই। ড্যানিয়েল কানেমান এবং আমোস তেভরস্কি এই দুই সাইকোলজিস্ট একটা রিসার্চ করে। এই রিসার্চ করার পরে ডিসিশন মেকিং নিয়ে হয় এই রিসার্চটা, এবং এরপরে এই রিসার্চটা করে ওরা একটা থিওরি আবিষ্কার করে, যে থিওরিটাকে বলা হয় প্রসপেক্ট থিওরি। 2002 সালে এই থিওরি আবিষ্কার করার কারণে ওদের নোবেল দেওয়া হয়। রিসার্চের মূল কথা খুবই সহজ। মনে করেন আপনার সামনে দুইটা অপশন, একটা অপশনে আপনি শিওর আপনি 100 টাকা পাবেন, আরেকটা অপশনে আপনি 80% শিওর যে আপনি 200 টাকা পাবেন। হাউএভার 20% চান্স আছে যে আপনি 200 টাকা নাও পাইতে পারেন, আপনি 80 টাকাও পাইতে পারেন। প্রসপেক্ট থিওরি বলতেছে যদিও সেকেন্ড অপশনটা লজিক্যালি আমাদের চুজ করা উচিত, কারণ ওখানে 80% চান্স আমরা 200 টাকা পাবো। হাউএভার হিউম্যান ব্রেইন লস অ্যাভারশনের কারণে আমরা লস করতে চাই না, এই কারণে আমরা সবসময় বেশিরভাগ সময় অপশন 1 চুজ করবো, অপশন 2 চুজ করবো না। এটার একটা অঙ্ক আছে, এটা জাস্ট মানে হাওয়ায় কথা না, এটা নিয়ে অনেক রিসার্চ হয়েছে এবং এটা নিয়ে অঙ্ক আছে। একজন মানুষ লাভে যত আনন্দিত হয়, কোনো একটা কিছু লাভ হয়েছে আপনার, এটা আপনার যত আনন্দ হবে, সমপরিমাণ লসে আপনার তার থেকে 2.5 গুণ বেশি কষ্ট হবে। তো আপনার যদি 100 টাকা লাভ হয়, তাহলে আপনি যদি 100 আনন্দিত হন, আপনার যদি 100 টাকা লস হয়, তাহলে আপনি 250 দুঃখিত হবেন। আমি জানি না আমি বোঝাইতে পারছি নাকি। সো বেসিক্যালি 2.5 গুণ বেশি কষ্ট লাগে যখন লস হয়, যদিও লস এবং লাভের অঙ্কটা সেম। এটা আমি কেন বলতেছি, এটা থেকে আমরা কি বুঝবো? এটা থেকে মেইনলি আপনার এই জিনিসটা বুঝতে হবে যে টাকা পয়সার হিসাব যখন আসবে, টাকা পয়সা নিয়ে যখন আমরা চিন্তা করবো, তখন আমরা লাভ এবং লসকে ইকুয়ালি মেজার করার চেষ্টা করবো। আমরা এই ব্যাপারটার বিষয়ে সচেতন থাকবো, অ্যাওয়্যার থাকবো যে লস যখন হবে তখন আমাদের কষ্ট বেশি লাগবে কম্পেয়ার টু ওই সেম অ্যামাউন্টের যখন আমাদের লাভ হয়। এটা আমাদের সচেতনভাবে জেনে ওটা মেনে নিতে হবে এবং তারপরে ওটা অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। আচ্ছা, টাকা পয়সা নিয়ে খুব বেসিক কয়েকটা ভুল আছে, এবং এই ভুলগুলো যদি আপনি অ্যাভয়েড করেন, তাহলে আপনি 80% মানুষের থেকে বেশি টাকা পয়সা ম্যানেজ করতে পারবেন বলে আমি বিশ্বাস করি। প্রথমটা হলো ওভার কনফিডেন্স বায়াস। আমি জানি কোন স্টক কখন উপরে যাবে, আমি জানি ক্রিপ্টোর কি হবে, আমি অমুক জায়গায় দেখছি অমুক ভাই বলছে যে হ্যাঁ এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা ভালো, আমি জানি যে ওই জমির দাম বাড়বে, আমি জানি যে এই ফ্ল্যাটের দাম বাড়বে, আমি জানি গুলশানে এই হবে ওই হবে। আমি সব জানি, অন্য কেউ কিছু জানে না। আমি সব বুঝি, অন্য কেউ কিছু বুঝে না। আমি যেটা ইনভেস্ট করবো ওইটা সেরা, অন্য সবাই গাধা। এই যে ওভার কনফিডেন্স বায়াস, এই ওভার কনফিডেন্স বায়াসের কারণে অনেক মানুষ অনেক টাকা লস করে। বারবার অ্যান্ড ওডিয়ন এই দুইজন 2005 বা 2005 সালে একটা স্টাডি করে, যে স্টাডিতে ওরা প্রমাণ করে যে ডে ট্রেডাররা অন অ্যাভারেজ 45% কম লাভ করে কম্পেয়ার টু লং টার্ম ইনভেস্টর। এই 45% কম লাভওয়ালা মানুষদের মধ্যে আবার ছেলেদের লাভ আরো কম, কারণ ছেলেরা আবার একটু আরো বেশি, আমি তো সব বুঝি। তো এমনিতেই যারা ডে ট্রেড করে তারা লং টার্ম ইনভেস্টরদের থেকে 45% কম রিটার্ন পায়। এই কমদের মধ্যে যারা ছেলে তারা আরো কম পায়, কারণ তারা আরো বেশি ওভার কনফিডেন্ট। তো সবসময় মাথায় রাখবেন যে শর্ট টার্ম থিঙ্কিং এবং ডে ট্রেডিং এবং আমি সব জানি, এই তিনটা জিনিস যদি আপনি অ্যাভয়েড করতে পারেন, তাহলে আপনি মানি নিয়ে সবসময় হ্যাপি থাকবেন। 2 নম্বর যে ভুল, সেটা হলো হার্ড মেন্টালিটি। হার্ড মেন্টালিটি কথাটা আসছে ভেড়ার পাল থেকে। আপনারা হয়তো বিভিন্ন সময় দেখেছেন যে অনেকগুলা ভেড়ার পালকে একটা মাত্র কুকুর ধাওয়া করে একটা জায়গায় ঢুকায় ফেলে। কিভাবে পারে একটা কুকুর এতগুলা ভেড়াকে ধাওয়া করে ঢুকায় ফেলতে? কারণ ভেড়াদের মধ্যে একটা টেন্ডেন্সি আছে যে একটা ভেড়া যে জিনিস করে বাকি সব ভেড়া ওই জিনিস করে। সো কুকুরটার আসলে সবকটা ভেড়াকে ধাওয়ায় ঢুকাইতে হয় না, কুকুরটার মেনলি একটা ভেড়াকে ধাওয়ায় ঢুকাইতে হয়, এবং ওইটা যখন ঢুকে তখন ওটাকে দেখে বাকি সবাই ঢুকে। এটাকে বলে হার্ড মেন্টালিটি। তো মানুষদের মধ্যে হার্ড মেন্টালিটি আছে, এবং ফাইন্যান্সের ক্ষেত্রে বা টাকা পয়সার ক্ষেত্রে হার্ড মেন্টালিটি অনেক বেশি কাজ করে। সবাই ডেস্টিনিতে গাছ কিনছে, আমিও কিনবো। সবাই আমাকে দেখাইছে যে এই অ্যাপে তুমি এভাবে ক্লিক করবে আর তোমার ইনকাম হইতে থাকবে, আমিও করবো। আমি কিছু জিজ্ঞেসই করবো না। সবাই বলবে যে কি জানি পাই নেটওয়ার্ক নাকি ঘোড়া টিম আছে, যেগুলো সবাই ওনার, সবাই মালিক, এই MLM, ওই স্ক্যাম, এই স্ক্যাম, ওই স্ক্যাম। আমি কিছু জিজ্ঞেসই করতেছি না, আমি কিছু জানতেই চাচ্ছি না যে এই কোম্পানি যে আমাকে টাকা দিচ্ছে আসলে কিভাবে টাকা দেয়, ওর ব্যবসাটা কি, কিভাবে ওর পকেটে টাকাটা আসতেছে, যেই টাকাটার একটা অংশই তো আমাকে দিচ্ছে। সো হার্ড মেন্টালিটি যতদিন থাকবে আমাদের, যতদিন আমরা নিজেরা কিছু ভাবার চেষ্টা করবো না, যতদিন আমরা নিজেরা নিজেদের ব্রেন দিয়ে জিজ্ঞেস করার চেষ্টা করবো না যে এই কোম্পানি আসলে কিভাবে টাকা ইনকাম করে, যেই কারণে ও আমাকে টাকা দিতে পারতেছে, ওই জিনিসে আমি কেন ইনভেস্ট করবো 20 বছর পরে বা 30 বছর পরে, যে আসলে কি হবে, যেই কারণে আসলে আমার ইনভেস্টমেন্টের ভ্যালু বাড়বে এবং যেই ভ্যালুর কাছ থেকে আমি রিটার্নটা পাবো, যেই বাড়া ভ্যালুর কাছ থেকে আমি রিটার্নটা পাবো। সো এই প্রশ্নগুলো যারা করে না, তারা মেনলি হার্ড মেন্টালিটির অংশ, যে অমুক বলছে সবাই করতেছে আমিও করি। ওই জিনিস যদি আপনি করেন, তাহলে আপনি কোনো না কোনো সময় টাকা নিয়ে অনেক বেশি ভুগবেন। নেক্সট পয়েন্টের নাম হলো অ্যাঙ্করিং বায়াস, এবং অ্যাঙ্করিং বায়াসে আমরা সবাই কোনো না কোনোভাবে বায়াসড হই, আমরা হয়তো অনেক সময় রিয়ালাইজ করি না। এবং অ্যাঙ্করিং বায়াসের কনসেপ্টটা খুবই সিম্পল। আমরা আমাদের কাছে প্রথম যে ইনফরমেশনটা আসে, সেই ইনফরমেশনটাকে কোনো একটা কারণে এক্সট্রা গুরুত্ব দেই, কারণ ওই ইনফরমেশনটা আমাদের কাছে প্রথম আসছে। এটার উদাহরণ দিয়ে বোঝানোটা একটু কঠিন, বাট ধরে নেন কোনো একটা কারণে আপনার কাছে একটা ইনফরমেশন আসছে, আপনি একটা ম্যাগাজিনের ভিতরে পড়ছেন যে তমুক জায়গায়, পূর্বাচলের অমুক জায়গায় একটা বিশাল প্লট হবে, একটা বিশাল জোন হবে, এবং ওই জোনে জমির দাম বাড়বে।
পারবে। আপনি ইনফরমেশন প্রথম পাইছেন, এখনো মিডিয়া টিডিয়াও তো আসেনি, কোনো একটা র্যান্ডম ম্যাগাজিনের ভিতরে আসছে, আপনি পড়ছেন, আপনার কাছে প্রথম আসছে ইনফরমেশন। এখন আপনি ইনফরমেশন 10 জন বন্ধুকে বললেন, সবাই বললো হ্যাঁ তুই এটা কিভাবে জানলি, তুমি এটা কিভাবে জানলা? আপনি বললেন যে হ্যাঁ এটা তো আমি এমন একটা ম্যাগাজিনে পড়ছি, এটা এখনো পাবলিক নলেজ না, এটা মাত্র আমাকে একজন বলছে, আমি গোপনভাবে জানি, এটা এখনো সবাই জানে না। এরপরে ধরেন আরো অনেক নিউজ আসা শুরু হইলো যে না ওই এলাকায় আসলে এটা হবে না, না ওই এলাকায় সমস্যা আছে, না এই এলাকায় সমস্যা আছে, না ওই এলাকায় অপরাধ বেড়ে গেছে, অনেক প্রবলেম চলে আসলো। হাউএভার আপনি যে প্রথম ইনফরমেশনটা, ওটা যেহেতু আপনার কাছে প্রথমে আসছে এবং অন্য কারো কাছে আসেনি, এবং ওই ইনফরমেশনটার কারণে আপনার যে একটুখানি ইগো বাড়ছে বন্ধুদের মধ্যে বা বাকি সবার মধ্যে, এই কারণে ওই ইনফরমেশনটাকে আপনি আলাদাভাবে মূল্যায়িত করেন বাকি সব ইনফরমেশন বাদ দিয়ে। সো দিন শেষে কিন্তু দুইটাই ইনফরমেশন, অমুক জায়গায় জমির দাম বাড়বে, অমুক জায়গায় ক্রাইম বাড়তেছে, দুইটাই নিউজ, দুইটাই হয়তো আপনি একটা ম্যাগাজিনে পড়ছেন বা টিভিতে দেখছেন, বাট এই ইনফরমেশনটা প্রথমে আসছে দেখে আপনার কাছে এই ইনফরমেশনের দাম বেশি, এই ইনফরমেশন পরে আসছে দেখে এটার দাম আপনার কাছে কম। অ্যাঙ্করিং বায়াস খুব ভয়ঙ্কর খারাপ জিনিস। আচ্ছা, কমন ভুলগুলো যদি আমরা জানি, একই সাথে আমাদের এই ব্যাপারগুলো মাথায় রাখা উচিত যে কি কি তাহলে আমরা করব, কি কি করলে আমরা টাকা পয়সা ম্যানেজমেন্টের ব্যাপারে অনেক ভালো হব। প্রথম কাজ আপনারা বুঝতে পারতেছেন, অবভিয়াস কাজ যেটা, সেটা হলো সাইকোলজিক্যাল শিফট। টাকা খারাপ জিনিস, বড় লোকরা খারাপ, ওই দেখো বড় লোকই একটা গাড়ি চালায়, এই গাড়িটা ধ্বংস হয়ে গেলে ভালো হইতে গাড়িটা পুরাই দেয়, গাড়িটা ভেঙে ফেলি, এই যে মেন্টালিটি, এবং এই মেন্টালিটি পুরোপুরি আপনার দোষ তা না। এটা আমি আগেও বিভিন্ন সময় বলেছি, আমরা আমাদের আশপাশে যত বড় লোক দেখি তাদের অনেকেই খারাপ, তারা অনেকেই দুর্নীতি করে বড় লোক হয়েছে, তারা অনেকেই অবৈধ উপায়ে তাদের সম্পদ বাড়াইছে এবং এই কারণে তারা ভালো রোল মডেল হইতে পারে নাই। হাউএভার তারপরেও আমরা বড় লোক হওয়াকে, অনেক টাকা আয় করাকে খারাপভাবে দেখবো না, এবং আমরা যদি আমাদের বাচ্চা কাচ্চা থাকে, যদি আমাদের ভাই বোন থাকে, সবার মধ্যে এই জিনিস কখনোই ইনজেক্ট করার চেষ্টা করব না যে টাকা পয়সা খারাপ জিনিস, বড় লোক হওয়া খারাপ জিনিস, কারণ এটা যদি আমরা করি তাহলে খুব লং টার্মে অনেক ক্ষতি হয়ে যায়, যে এই ক্ষতি আপনি আর কখনোই অ্যাভয়েড করতে পারবেন না। লেফটিস্ট মাইন্ডসেট বলে একটা কথা আছে, এটা এই ভিডিওর আলোচনার একটু বাইরে চলে যাচ্ছে, বাট তারপরে আমি বলি যে লেফটিস্ট মাইন্ডসেটের একটা ব্যাপার আছে। আপনি দেখবেন আমেরিকান পলিটিক্স যারা ফলো করেন, বার্নি স্যান্ডার্সের পলিসি যদি আপনি দেখেন, বা লেফটে যারা আছে তাদের পলিসি যদি আপনারা দেখেন, আপনারা এই ব্যাপারটা খেয়াল করবেন যে ট্যাক্স দ্য রিচ, যারা বড় লোক তাদের অনেক ট্যাক্স দিতে হবে, যারা গরিব তারা কোনো ট্যাক্স দিবে না, তারা বসে বসে খাবে। এরকম একটা কনসেপ্ট নিয়ে কিন্তু ওয়েস্টে, স্পেশালি নর্থ আমেরিকায় রেগুলারলি ডিবেট হয়। এবং আপনি জিনিসটা একটু চিন্তা করেন, একজন জেফ বেজোস যদি পৃথিবীতে না থাকতো তাহলে কি হইতো? একজন জেফ বেজোস যদি পৃথিবীতে না থাকতো, অ্যামাজনে 4 লাখ বা 5 লাখ মানুষ হয়তো কাজ করে, এই 4 বা 5 লাখ এমপ্লয়মেন্ট থাকতো না। সো 4 বা 5 লাখ জব না থাকলে কি হয়? 4 বা 5 লাখ জব না থাকার মানে হইলো এই 5 লাখ মানুষ, যে 5 লাখ মানুষ অ্যামাজন থেকে প্রত্যেক মাসে বেতন পাচ্ছে, এই 5 লাখ মানুষ তো বেতন নিয়ে বালিশের নিচে রেখে দেয় না। এই 5 লাখ মানুষ এই বেতন নিয়ে খাবার কিনে, স্কুলের বেতন দেয়, ঘরের বিভিন্ন জিনিসপত্র কিনে, সিনেমা দেখে, ইত্যাদি ইত্যাদি। সো এই টাকাগুলা কিন্তু আবার সার্কুলেট হয়, টাকাগুলো আবার ইকোনমিতে চলে যায় এবং এটা জিডিপিকে বাড়ায়। সো এই 5 লাখ মানুষকে যে জেফ বেজোস টাকা দিচ্ছে, অ্যামাজন টাকা দিচ্ছে, এই কারণে কিন্তু দেশের লাভ হচ্ছে, ওই 5 লাখ মানুষের লাভ হচ্ছে, জেফ বেজোসেরও লাভ হচ্ছে এবং দেশেরও লাভ হচ্ছে। এখন মনে করেন আপনি বললেন যে ট্যাক্স দ্য রিচ, বড় লোক হওয়া খারাপ, জেফ বেজোস কেন এত বড় লোক? পৃথিবীর সবচেয়ে বড় লোক 10 জন, এই 10 জনের যতটুকু ওয়েলথ, পৃথিবীর 3.5 বিলিয়ন লোয়ার পপুলেশনেরও কিন্তু সেম ওয়েলথ। সো পৃথিবীর সবচেয়ে গরিব 3.5 বিলিয়ন মানুষকে যদি আপনি জড়ো করেন, তাদের সম্পত্তির পরিমাণ এবং পৃথিবীর সবচেয়ে বড় লোক 10 জনের সম্পত্তির পরিমাণ সেম। সেটা তো একটু ইনজাস্টিস, তাই না? এটা তো সেম, মানে তো হওয়ার উচিত না। এখন আপনি যদি বলেন যে এটা কেন হইলো, জেফ বেজোস সব টাকা নিয়ে গরিবদের মধ্যে বিলায় দাও, বা জেফ বেজোসকে আরো ট্যাক্স দিতে হবে, 60% ট্যাক্স দিতে হবে, 70% ট্যাক্স দিতে হবে, এরকম এটা আপনার মনে হইতেছে এরকম কি বলে? এরকম কিন্তু বলে, এটা হয়, এটা নিয়ে রেগুলারলি আলাপ আলোচনা চলে এবং ট্যাক্স দ্য রিচ খুব পপুলার একটা কনসেপ্ট। তো মনে করেন একজন বড় লোক মানুষকে ট্যাক্স দিতে বললে কি হবে? ধরেন আপনার কোম্পানি আছে, আপনার কোম্পানিতে আমি আপনাকে বললাম যে ভাই এখন থেকে তুমি অনেক টাকা ইনকাম করো, তোমার এখন থেকে 50% ট্যাক্স। তখন আপনি কি করবেন? তখন আপনি ফার্স্টে যে জিনিসটা করবেন, যেই কাজ আগে 2 জনকে দিয়ে করানো যাইতো, এখন আপনি বলবেন তোমাদের 2 জনকে এখন আমি রাখতে পারবো না, 1 জনকে রাখবো। একজনের চাকরি চলে গেল, একজনের যে যার চাকরি চলে গেল সে তো গরিব, সে তো বড় লোক ছিল না, ট্যাক্স দ্য রিচের মধ্যে তো সে পড়তো না। হাউএভার তার চাকরি চলে গেল, কেন চলে গেল? কারণ আপনি অ্যাজ আ কোম্পানি ওনার আপনি প্রফিট বাড়ানোর চেষ্টা করতেছেন, আপনি রেভিনিউ করার চেষ্টা করতেছেন, এবং ওই যে ট্যাক্সের প্রেশারটা, সেই প্রেশারটা আপনি একা নিজের মধ্যে নেবেন না, আপনি কোম্পানি সবার মধ্যে আস্তে আস্তে ডিস্ট্রিবিউট করে দিবেন। সো এই ব্যাপারগুলো, লেফটিস্ট মেন্টালিটি কি, কমিউনিস্ট মেন্টালিটি কি, রাশিয়ান মেন্টালিটি কি, ক্যাপিটালিস্টিক মেন্টালিটি কি, এই ব্যাপারগুলো একজন সচেতন নাগরিক হিসেবে আমার মতে আপনার বোঝার চেষ্টা করা উচিত। তার কারণ এই ব্যাপারগুলো যদি আপনি না বুঝেন এবং যদি আপনি জাস্ট একটা মিডিয়ার কথা ফলো করেন বা জাস্ট একটা ফ্যামিলি ন্যারেটিভ ফলো করেন যে বড় লোকরা খারাপ, ট্যাক্স বেশি হলে ভালো, বড় লোকদের আরো ট্যাক্স দেওয়া উচিত, কেন মাটিতে থাকা টাকা, মাটিতে যখন টাকা পড়ে বিল গেটসের, তখন ওই বিল গেটসের ওই টাকা উঠায় না, কারণ ওই টাকা উঠাইতে যত সময় লাগবে এর থেকে বিল গেটসের টাকা আরো বেশি হবে। এই ধরনের কথাবার্তা কিন্তু আমরা ছোটবেলায় শুনছি, তাই না? এবং এই সব এগুলো কিন্তু খুব ডেরিগেটরি কথাবার্তা, এগুলো খুব
ছোট করা কথাবার্তা। আমাদের কথাবার্তাগুলো এরকম হওয়া উচিত ছিল না। আমাদের কথাবার্তাগুলো এরকম, বিল গেটসের ব্যাপারে আপনি এটা কেন শুনবেন যে বিল গেটস যখন কোনো টাকা মাটিতে পড়ে যায় তখন ওইটা টাকাটা উঠায় না, ও সোজা হেঁটে যায়, কারণ টাকা উঠাইতে গেলে ওর আরো বেশি সময় খরচ হবে, ওই টাইমে আরো টাকা ইনকাম করে ফেলতে পারে। এটা তো আমাদের শোনানোর কথা না মানুষজনকে। আমাদের মানুষদের শোনানোর কথা বিল গেটস কিভাবে স্কুলে থাকতে কম্পিউটারে গেম বানাইতো, বিল গেটস কিভাবে ওর বাবা ওকে ওই স্কুলে পাঠাইছিল প্রাইভেট স্কুলে যাতে করে ও কম্পিউটারে কাজ করে, বিল গেটস এবং ওর বন্ধু কিভাবে বন্ধের দিনেও স্কুলে থেকে, যেহেতু ওদের বাসায় কম্পিউটার ছিল না, গেম বানাইতো যেন ওরা ওই গেম বিক্রি করতে পারে। এই গল্পগুলো আমাদের জানার কথা ছিল। আমাদের বিল গেটস টাকা পড়ে থাকলে উঠায় নাকি উঠে না, বিল গেটস বার্গারের লাইনে দাঁড়ায় নাকি দাঁড়ায় না, তাতে আমাদের কিছু যায় আসার কথা না। বাট ওগুলাই বলা হয়, এগুলা বলা হয় না। তো এগুলো জাস্ট আমাদের একটু সচেতনভাবে অ্যাভয়েড করতে এবং ইনফরমেশন খুঁজে নিতে হবে, কারণ ইনফরমেশন কি আমাদের দিবে না। 2 নম্বর খুবই বড় রিয়েলাইজেশন, যেটা আমি হয়তো একটু দেরিতে রিয়েলাইজ করেছি, বাট আপনারা হোপফুলি আগে করবেন রিয়েলাইজ। সেটা হলো 2টা জিনিস। 1 নম্বর জিনিস, অল্প টাকা ইনভেস্ট করে বড় লোক হওয়া যায় না ইনভেস্টমেন্টের মাধ্যমে। অনেকেই দেখবেন বলে যে আমার 1 লাখ টাকা আছে, আমি 1 লাখ টাকা কোথায় ইনভেস্ট করবো। 1 লাখ টাকা ইনভেস্ট করার কিছুই হয় না। 1 লাখ টাকা যদি আপনি ইনভেস্ট করেন, ট্রেডিশনাল ইনভেস্টমেন্টের কথা আমি বলতেছি, সঞ্চয়পত্রে 11% রিটার্ন, 1 লাখ টাকার 11%, 11,000 টাকা বছরে, 11,000কে আপনি যদি 12 দিয়ে ভাগ করেন মাসে, বলার মতো কিছু না। 1 লাখ টাকার 5%, 5,000কে আপনি যদি 12 দিয়ে ভাগ দেন, তাহলে 600 টাকা না কত টাকা আসবে মাসে। 1 লাখ টাকা ইনভেস্ট করে আপনি বড় লোক হয়ে যাবেন না। সো শর্ট অ্যামাউন্ট অফ মানি, আপনার টাকার অঙ্ক যদি কম থাকে আপনার কাছে, ওই টাকা ট্র্যাডিশনাল কোনো মাধ্যমে ইনভেস্ট করে আপনি বড় লোক হয়ে যাবেন, এটা আশা করা বোকামি, এটা করবেন না। সেকেন্ড ব্যাপার, এটা একটু কাউন্টার ইনটুইটিভ, এটা সাধারণত আমরা যা ভাবি দুনিয়ার ব্যাপারে ওটার সাথে যায় না। সেটা হলো যত বড় ইনভেস্টমেন্ট তত রিস্ক কম। আপনি চিন্তা করেন 2টা বিজনেস আপনার সামনে। একটা বিজনেস, আমি গরুর মাংস ফেসবুকে বিক্রি করার চেষ্টা করতেছি, আমি একটা ফেসবুক পেজ খুলছি, আমি খুবই ছোট ব্যবসায়ী, আমি কসাইয়ের কাছ থেকে গরুর মাংস কিনে আনি, প্যাকেট করি, তারপর আমি ফেসবুকে অ্যাড দিয়ে বিক্রি করার চেষ্টা করি। এটা একটা বিজনেস। আরেকটা বিজনেস হইলো আমি 100 কোটি টাকা খরচ করে ধানমন্ডিতে একটা বিশাল বিল্ডিং বানাইছি, এখন এই বিল্ডিং এর প্রত্যেকটা ফ্লোর আমি বেচবো। ফেসবুক পেজ গরুর মাংসের ব্যবসা করতে আমার 5,000 টাকাও লাগে নাই শুরু করতে। এই অ্যাপার্টমেন্টের বিজনেস করতে, রিয়েল এস্টেটের বিজনেস করতে আমার 100 কোটি টাকা লাগছে। বাট আপনি বলেন তো কোনটা সাকসেসফুল হওয়ার চান্স বেশি? 100 কোটি টাকাটা সাকসেসফুল হওয়ার চান্স বেশি, কারণ যদিও এটার ইনভেস্টমেন্ট অনেক বড়, এটার রিস্ক অনেক কম কম্পেয়ার টু গরুর মাংসের বিজনেস। আমার রিস্ক বলতে গেলে নাই, ইনভেস্টমেন্টও বলতে গেলে নাই, হাউএভার ওই বিজনেস সাকসেসফুল হওয়ার চান্স অনেক কম। সো অনেকে বলে না যে টাকা বেশি ইনভেস্ট করবো তাহলে মনে হয় আমার রিস্ক অনেক বেশি থাকবে। এটা সবসময় সত্য না। অনেক সময় বেশি টাকা ইনভেস্ট করার কারণে আপনার অ্যাকচুয়ালি রিস্ক কমে, কম টাকা ইনভেস্ট করলে উল্টা রিস্ক বাড়ে। সবচেয়ে বড় যেই লেসনটা দিয়ে আমি এই ভিডিওটা শেষ করবো সেটা হলো, যদি আপনি শাইনি অবজেক্ট সিনড্রোমের পিছনে যান, যদি আপনি শর্ট টার্ম থিঙ্কিং এর পেছনে যান, তাহলে আপনি হারবেন। ডাজন্ট রিয়েলি ম্যাটার এটা কোন ফিল্ডে। আপনি যদি কাউকে দেখেন যে হ্যাঁ ও ইউটিউবে ভিডিও বানাচ্ছে, আমি আজকে থেকে ইউটিউবে ভিডিও বানাবো, গত 2.5 বছর আমি যা করতেছিলাম ওগুলো সব বাদ, বা অমুক ট্রেডিং করতেছে, ট্রেডিং ইন জেনারেল এমনিতেও খারাপ, কারো এমনিতেও করা উচিত না, কারণ ট্রেডিং করলে আপনার লস হবেই লং টার্মে। যদি তা না হইতো তাহলে পৃথিবীর ওয়ারেন বাফেটরা সবাই ট্রেডিংই করতো, কেউ লং টার্ম ভ্যালু ইনভেস্টিং এ যাইতো না। এগুলো শুনলে আবার ট্রেডার অনেক রাগ টাগ হয়ে যায়। আমি খামাখা কাউকে রাগ করতে চাই না, আপনার যা ইচ্ছা করেন আপনার টাকা। বাট মেইন পয়েন্ট যেটা, সেটা হইলো প্যাসিভ ইনকামের দিকে অত্যাধিক ঝুঁকে না যাওয়া। প্যাসিভ ইনকাম তখনই আপনার আসবে যখন আপনার এনাফ অ্যাক্টিভ ইনকাম হয়ে গেছে, যে অ্যাক্টিভ ইনকাম ইনভেস্টমেন্ট করার মাধ্যমে আপনার প্যাসিভ ইনকাম জেনারেট হওয়া শুরু হয়েছে। তার আগ পর্যন্ত অ্যাক্টিভ ইনকাম আর্ন করার চেষ্টা করাটাই বেশি। দিন শেষে আপনি বড় লোক হবেন মূলত 2টা কাজ করে। স্টেপ 1, ভয়ঙ্কর একটা স্কিল জেনারেট করা, খুব ভালো কিছু শেখা, এবং ওই স্কিলটা দিয়ে হয় চাকরি করা বা ফ্রিল্যান্সিং করা বা কোনো একটা কোম্পানিতে যে কোনো ধরনের চাকরি করা। এবং তারপর সেকেন্ড, সো 2 স্টেপ। 1 নম্বর স্টেপ ছিল এটা। 2 নম্বর স্টেপ হলো এখন চিন্তা করা আমার এই স্কিল এবং আমার এই এক্সপিরিয়েন্স। স্কিল ছিল আগে, এখন আমি ফ্রিল্যান্সিং বা চাকরি করার কারণে আমার এক্সপিরিয়েন্স হয়েছে। স্কিল এবং এক্সপিরিয়েন্স এই দুটাকে মিলাই এখন আমি কিভাবে একটা কোম্পানি দাঁড় করাতে পারি যেন আমি আমার সময় ফেরত পেতে পারি। এই 2টা ইকুয়েশন মিলাইতে পারলে শুধুমাত্র আপনি বড় লোক হবেন, অন্য কোনো ইকুয়েশন দিয়ে বড় লোক হওয়া সম্ভব না। ভালো থাকেন সবাই। একটু অদ্ভুত হয়েছে ভিডিওটা আমি জানি, বাট এই মানি কনসেপ্টগুলো না আমি চাই আরো বেশি মানুষ শিখুক, এবং বা জানুক, শিখুক বলাটা একটু স্ট্রং হয়ে যাবে। এগুলো সবকিছুই আমি অনেক ঠেকে শিখেছি, এবং আমি চাই আমাকে যারা আমার ভিডিও যারা দেখেন তাদের জন্য অত ঠেকে শিখতে না হয়। এবং আমি চাই মাঝে মধ্যে আরো একটু কমপ্লিকেটেড টপিকের উপরে ভিডিও করতে। আমার ইউটিউব চ্যানেলটা যেহেতু অনেক বড়, এটা আমি এই ভিডিও শেষ পর্যন্ত সাধারণত অনেক মানুষ দেখে না, এই কারণে আমি ভিডিও শেষের দিকে সেই আলাপটা করতেছি। আমার ইউটিউব চ্যানেল যেহেতু এখন অনেক বড়, আমি বাংলাদেশের সবচেয়ে বড় বিজনেস চ্যানেল, পার্সোনালি রান বিজনেস চ্যানেল, ইভেন প্রফেশনালি রান বিজনেস চ্যানেলদের মধ্যে আপনি বলতে পারেন বাংলাদেশের সবচেয়ে বড় বিজনেস চ্যানেলগুলোর একটা। তো সমস্যা যেটা হয় সেটা হলো অনেক টপিক আছে যেগুলো নিয়ে আমি আলাপ করতে চাই, বাট এগুলো নিয়ে আলাপ করলে এগুলো এত নিশ টপিক, এগুলো এত ক্ষুদ্র টপিক যে এগুলো নিয়ে আলাপ করলে অনেক বড় একটা অংশের মানুষের জন্য এগুলো রেলেভেন্ট না। যেমন ধরেন আপনার বাংলাদেশে কর্পোরেট ট্যাক্স 25%, দুবাইয়ে কর্পোরেট ট্যাক্স 9%, দুবাইয়ে পার্সোনাল ট্যাক্স 0%, বাংলাদেশে প্রথম 3.5 লাখ টাকায় পার্সোনাল ট্যাক্স 0%, তারপরে পার্সোনাল ট্যাক্স বাড়ে আস্তে আস্তে। সো কোন সময় আপনার কোম্পানিটা বাংলাদেশ থেকে শিফট করে দুবাই বা সিঙ্গাপুরে নিয়ে যাওয়া উচিত, বা আদৌ নিয়ে যাওয়া উচিত নাকি? আমি আয়ারল্যান্ড থাকি, সো আমার কি আসলে আয়ারল্যান্ডের ট্যাক্স ভার্সেস পানামার ট্যাক্স ভার্সেস মায়ামির ট্যাক্স ভার্সেস দুবাই ট্যাক্স, এইসব ব্যাপার নিয়ে আমি বিভিন্ন সময় চিন্তা করি যে আমি ভিডিও বানাবো, আবার শেষ পর্যন্ত আর বানাই না, কারণ আমি জানি বানাইলে 5-10 হাজার মানুষ হয়তো দেখবে, তারপর হয়তো আর দেখবে না। আর বেশিরভাগ মানুষেরই এত
ক্ষুদ্র তো নিশ টপিকে আগ্রহ থাকে না। যাক, ভালো থাকেন সবাই। টাকা পয়সা নিয়ে কথা বললাম, আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তারা